তো ফর্মালিটিস করব না। আমি প্রথমে আমার পরিচয়টা বলি। আমার নাম ডাক্তার আব্দুল আল মাসুদ। আমি এখানে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা হিসেবে এসেছি প্রায় 15-20 দিন হচ্ছে। তো এটা আমার উপজেলা পানি সম্পদ কর্মকর্তা হিসেবে দ্বিতীয় স্টেশন। আজকে আপনাদের এখানে যে প্রোগ্রামে ডাকা হয়েছে এটা মূলত আমাদের রেগুলার অফিসিয়াল কার্যক্রম, যে উঠান বৈঠক আছে। কিন্তু আমরা যেহেতু আপনারা আমাদের ডেইরি পিজি সদস্য, সেজন্য কিন্তু আমরা কিন্তু আমাদের রেগুলার কার্যক্রম মানে প্রজেক্টের কার্যক্রম না, আমাদের যেটা রেগুলার কার্যক্রম, যেহেতু আমাদের একটা গ্রুপ আছে সুন্দর, সেজন্য কিন্তু আমরা এখানে প্রোগ্রামটা করতেছি। এটা কিন্তু আমাদের অফিসিয়াল রেগুলার কার্যক্রমের প্রোগ্রাম, মানে এলডিডিবি প্রকল্পের ফান্ডেড না, এটা আমার ব্যক্তিগত উদ্যোগে আপনাদের কাছে আমি এসেছি। তো আপনাদের এখানে আমার কাছে মনে হয়েছে যে হোয়ানকের মধ্যে এই গরুর যে গায়ের মধ্যে যে ফোসকা পড়তেছে, এই রোগটা এখন মারাত্মক পরিমাণে বেড়ে গেছে। তো আপনারা এটার নাম জানেন? এটা কি বলে? লাম্পি স্কিন ডিজিজ। ঠিক আছে, আপনাদের হোয়ানোকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অনেক গরু আছে যেগুলার এখন গায়ের মধ্যে আপনার বলে ঠোয়া পড়তেছে বলেন আর কি। তো এই যে এই রোগটা যে হচ্ছে, এই রোগটা বেশি কোন গরুগুলার হয়? যেগুলা গরু দেখা যাচ্ছে যে ক্রসবিট শাহিওয়াল, যেগুলো একটু নাদুস নুদুস বাচ্চা, যেগুলো খুব স্বাস্থ্যবান, 1 বছরের বাচ্চাগুলা নিচে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর মধ্যে এই লাম্পি স্কিন ডিজিজের প্রবণতা বেশি। বিশেষ করে বড়গুলার চাইতে বাচ্চাগুলা বেশি কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে, বা আক্রান্ত হয়ে কিন্তু বাচ্চাগুলো মারা যাচ্ছে। ওনার একটা বাচ্চুর একটা আনছে এখানে, আপনি দেখতেছেন যে এটার অবস্থা খুব খারাপ। আর আমরা কেউ বলতে পারবো না এটা বাঁচবে, খুব অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেছে। কারণ এটা হচ্ছে যে অনেকগুলা, এটা হচ্ছে প্রথমে যে চামড়া আছে, চামড়ার মধ্যে ইনফেকশন হয়, আস্তে আস্তে কি করে শ্বাসতন্ত্র ধরে ফেলে, অর্থাৎ যে তার যে শ্বাস প্রশ্বাস এটা কিন্তু হয়ে যায়, অর্থাৎ লাংসকে এফেক্ট করে ফেলে। এরপর হচ্ছে যে তার যে খাদ্যনালীকেও এফেক্ট করে ফেলে, অর্থাৎ তার শ্বাসের সমস্যা হয়ে শ্বাস নিতে পারে না, খাবার খেতে পারে না, গায়ের মধ্যে ফোসকা ব্যথায় চামড়াটা নষ্ট হয়ে যায়। তো এই রোগটা যে হয়, এটা যদি বড় গরুর হয় থাকে, বড় গরুর যদি হয়, তাহলে হচ্ছে বড় গরুর যে চামড়াটা এটা কিন্তু দাগ হয়ে যায়। তখন কিন্তু বাজারে বিক্রি করতে গেলে এটা কেউ কিনতে চায়। বিশেষ করে যারা খামারি আছেন তারা হচ্ছে যে এই সমস্যাটা পড়বেন যে যখন এরকম দাগ হয়ে যাবে তখন কিন্তু মানুষ বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারে না, পরে কসাইয়ের কাছে কম দামে দিয়ে দিতে হয়। সুতরাং এটা কিন্তু সৌন্দর্য নষ্ট করে গরুর, ঠিক আছে। এবং আমি অনেক গরু দেখছি যেগুলার নাকশ খসে পড়ে যায়, ঠিক আছে। তো এই সুজন কয়েকটা ছবি তুলো। এখন এই রোগটা আসলে কিভাবে ছড়ায়? এই রোগটা ছড়ায় আসলে এটা হচ্ছে যে গরুর জন্য একটা ডেঙ্গুর মতো, মানে মানুষের যেরকম ডেঙ্গু হলে যেরকম হয়, গরুর জন্য ডেঙ্গুর মতো, অর্থাৎ মশা মাছির কামড়ের মাধ্যমে এটা ছড়ায়। তো যেখানে মশা মাছি খামারের মধ্যে বেশি আছে, যে ঘরের মধ্যে, ওখানে যদি মশা মাছি একটা গরুকে কামড়ায়, ওই গরুটাকে কামড়ায় যদি আরেকটা গরুকে কামড়ায়, সেখান থেকে এই মশা মাছি সংক্রমণের মাধ্যমে এই রোগটা হতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে মশা মাছির আক্রমণ কমাইতে হবে। এই মশা পৃথিবীতে যে রোগগুলো হয় তার অধিকাংশ রোগ এই আসে কি প্রাণী থেকে মানুষে, অর্থাৎ করোনাটা একটা প্রাণী থেকে মানুষে আসছে। মশা মাছি যদি আপনি কমাইতে পারেন, আমাদের অধিকাংশ খামারগুলো অপরিষ্কার, গোবরগুলো আমরা খামারের মধ্যে এক জায়গায় ফেলে রাখি, ওখানে মাছি হয়, মশা হয়, এগুলো যখন কামড়াতে থাকে বাচ্চাগুলো কিন্তু তখন সমস্যা হয়ে যায়। বিশেষ করে দেখবেন যে বৃদ্ধ মানুষ এবং শিশু, এদের কিন্তু রোগ বিসুখ বেশি হয়। এই জন্য গরুর বাচ্চা যেগুলো শিশু, এগুলো রোগ বালায় বেশি হয়, এই জন্য এদের থেকে এই লাম্পি হলে বেশি ক্ষতি হয়ে যায়। এবং হচ্ছে যে গরুর যে মুখের লালা আছে, মনে করেন এখানে একটা গরু আসছে না, এটার মুখের লালা যদি কোনো কারণে পানির মাধ্যমে, খাদ্যের মাধ্যমে আরেকটা গরু খায়, তার কিন্তু সমস্যা হয়ে যাবে। তারপর হচ্ছে যে একটা গাভী মনে করেন, ঠিক আছে, একটা গাভী যেটা হচ্ছে যে লাম্পি হয়েছে, গাভীর বাচ্চা আছে, তার ওই গাভীর যদি দুধ ওই বাচ্চাটা খায়, তাহলে বাচ্চাটা লাম্পি হয়ে যাবে, দুধের মাধ্যমে ছড়ায়। মনে করেন একটা গাভী আছে আপনার, লাল গরু, ওটার গায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে, আপনি ওটার তো জ্বরও আছে, ওই দুধটা আবার বাচ্চাকে খাওয়াচ্ছেন, তাহলে ওই গাভী থেকে দুধের মাধ্যমে ওই বাচ্চার মধ্যে লাম্পি হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং আপনার যে যদি কোনো সারের থেকে, মনে করেন যে বিরিশ আছে না, বিরিশ গরুর থেকে যদি লাম্পি রোগ হয়, ওইটার যে বীর্য আছে যদি আপনি প্রজনন করেন, তাহলে ওটার মাধ্যমে কিন্তু লাম্পিটা ছড়াইতে পারে। এবং শুধুমাত্র এগুলো না, মনে করেন আপনি একটা খামারে কাজ করেন, আপনার একটা বন্ধু আর একটা খামারে কাজ করে, ওই বন্ধু যেখানে কাজ করে সেখানে সবগুলো গরুতে লাম্পি হয়ে গেছে, সে এসে বেড়াইতে আসছে আপনার খামারে, যে বন্ধু তোর খামার তো সুস্থ আছে, তাহলে তোর তো কেমনে কি করছিস, পরে সে তার গায়ের মাধ্যমে, পায়ের মাধ্যমে, জুতার মাধ্যমে এই রোগটা আপনার খামারে ঢুকাই দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে যে একজন, মনে করেন আমাদের ডাক্তাররা, অনেক তো ডাক্তার আছে নাকি আল্লাহর মতে, ডাক্তাররা তো সব গরুকে গিয়ে সিরিজ দিয়ে মারতেছে, সুস্থ অসুস্থ এক সিরিজটা প্রত্যেকটা গরুতে ব্যবহার করে। আমাদের নিয়ম হচ্ছে যে একটা সিরিজ কিন্তু একবার ব্যবহার করা।
কিন্তু আমরা কি করি এক সিরিঞ্জ দিয়ে কি 20-50-60টা যেটা সবগুলোকে মেরে দিয়ে আসতেছি। তো সিরিঞ্জের যে নিডলটা ফুটাইতেছেন অসুস্থ গরুতে ফুটতেছে না, ওটা নিয়ে আবার একটা সুস্থ গরুতে ফুটাই দিচ্ছেন, তো ওটার মাধ্যমে কিন্তু হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আটালির মাধ্যমে হইতে পারে, ঠিক আছে? আটালি যে আছে, কাটালি ছিলেন গার মধ্যে, আপনাদের এখানে আটালি বেশি তো। আচ্ছা, এই রোগ হলে প্রথমে কি হবে, এই গরুর ক্ষেত্রে জ্বর আসে, ঠিক আছে? তারপর খাবারের রুচি কমে যায়, নাক এবং মুখ দিয়ে কি হয়, লালা আসে, মানে রস আর কি, মানে পানি পড়ে আর কি। এবং হচ্ছে যে গার মধ্যে পিণ্ডের মতো হয়ে যায়, পিণ্ড হয়ে যায়। প্রথমের দিকে পিণ্ড থাকে, পরবর্তীতে দেখা যায় পিণ্ডগুলো আস্তে আস্তে ফেটে ওখান থেকে পুষ বেরোতে থাকে এবং পুরো গাটা এরকম দাগ হয়ে যায়। এবং প্রথমের দিকে ওই পিণ্ডগুলোর মধ্যে পানি থাকে, আস্তে আস্তে এটা পুষগুলো হলুদ হয়ে যায় এবং গরু একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সমস্যাটা হয় তখন যখন গরু হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তখন গরু যখন মুখের মধ্যেও ঘা হয়ে যায়, জিহ্বার ভিতরে এদিকে এদিকে ঘা হয়ে যায়, এবং সব জায়গায় ঘা হওয়ার কারণে, ব্যথার কারণে গরু কি করতে পারে না, আর খেতে পারে না। তখন কি হয়, গরু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দুর্বল হলে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে ব্লাডের পরিমাণও কমে যায়। তখন এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন ইঞ্জেকশনগুলো দিচ্ছে, তখন শরীরেরটা লোড নিতে পারে না, আস্তে আস্তে দুর্বল হয়ে গরু শুয়ে যায়, মারা যায়। এই জন্য যদি কোনো গরু যদি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাহলে মনে রাখবেন যে গরুটাকে অবশ্যই রগের মধ্যে স্যালাইন পুশ করতে হবে। যদি স্যালাইন পুশ না করেন, তাহলে হচ্ছে যে স্যালাইনের সাথে একটা ওষুধ আছে সোডিয়াম বাইকার্বনেট, এটা দিতে হবে। অন্তত স্যালাইনটা পুশ করতে হবে। গরু যদি খাওয়া ছেড়ে দেয়, তাহলে 3-4 দিন না খেলে গরু মরে যাবে। এই জন্য গরু স্যালাইন পুশ করতে হবে। আর যদি স্যালাইন পুশ করতে না পারেন, তাহলে হচ্ছে গরুকে স্যালাইন গুলে স্যালাইন খাওয়াইতে হবে। লেবু আছে না, লেবু শরবত বানায় খাওয়াইতে পারেন, এগুলা শরীরে শক্তি দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে লাম্পি রোগের যে আমরা আজকে এখানে লাম্পি রোগের একটা ভ্যাকসিন দিছি। এটা কিন্তু সরাসরি লাম্পি না, কিন্তু এটা চাচাতো ভাই মামাতো ভাই আর কি, গোট পক্স ভ্যাকসিন। এটা কিন্তু আমরা টিকা দিতে হবে। এই যে আমরা টিকা দিচ্ছি, আমরা টিকা কেন দিই? টিকা দিই হচ্ছে যে যাতে রোগটা খামারে না আসে। এখন আপনার রোগ আসার আগে যদি আপনি টিকা দিয়ে দেন, তাহলে রোগটা আসলেও কিন্তু আপনার গরুটাকে মারতে পারবে না, ঠিক আছে? এজন্য আমাদেরকে নিয়মিত টিকা দিতে হবে। আমাদের সাথে যোগাযোগ করবেন যে এখন যেহেতু রোগটা আপনার যদি 5টা গরুতে হয়ে যায়, তাহলে এটা আপনার 50,000 টাকা আপনার চিকিৎসা খরচ চলে যাবে। তার চেয়ে আপনি যদি কিছু টাকা খরচ করে যদি লাম্পির টিকাটা দিয়ে দেন, সরকারি টিকা আছে, বেসরকারি কোম্পানির টিকাও আছে। যেমন আপনার বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন আছে, যেমন লাম্পি ব্যাক্স, ববি ব্যাক্স, এলএসডি, এগুলো 10 ডোজের ভাইরাল পাওয়া যায়। একটু খরচ হয়, কিন্তু ওগুলো সরাসরি বাইরে থেকে ইম্পোর্টেড। 2 ml করে চামড়ার নিচে দিলে আপনার লাম্পি মুক্ত থাকবে গরুগুলা। এবং যারা আমরা আজকে ভ্যাকসিন করছি, এটা গোট পক্সের বেশি, এটাও কাজ করে। আরও যারা একটু ভালো চান, তারা সরাসরি যে লাম্পি যে ইম্পোর্টেড ভ্যাকসিনগুলো আছে, এটা এখন একমি কোম্পানিও আছে একটা, ওগুলো যদি দিয়ে দেন, তাহলে গরুর জন্য বেশি টাকা আসবে না। ওটা দিয়ে দিলে আপনার গরুর যে লাম্পি রোগ, সেটা কিন্তু কমে যাবে। এবং অবশ্যই যেটা করতে হবে যে আপনার যেখানে খামারের চারপাশে অবশ্যই ভালো করে পরিষ্কার রাখতে হবে, এবং আক্রান্ত যে গরুটা অসুস্থ হয়েছে সেটাকে সম্পূর্ণ বাকি গরুগুলো থেকে আলাদা করতে হবে। ওটাকে যদি কামড়িয়ে, যদি সুস্থ গরুকে কামড়ে, মনে করেন বাচ্চা থেকে হয়েছে, বাচ্চাকে কামড়ে যদি মাকে কামড়ায়, একে কামড়ায়, তাহলে কিন্তু মার থেকেও কিন্তু এটা হয়ে যেতে পারে। এবং অবশ্যই প্রথম চিকিৎসা হচ্ছে মশারি দেওয়া হচ্ছে প্রথম চিকিৎসা। মশারি অর্থাৎ এটা হচ্ছে কি, আমি বলি আপনাকে যত বেশি মশামাছি কামড়াবে, তত বেশি এই রোগটা বাড়তে থাকবে। অর্থাৎ আপনি চিকিৎসা চালাচ্ছেন, এদিকে মশামাছি কামড়াচ্ছে, তাহলে কিন্তু ভালো করতে পারবেন না। প্রথম চিকিৎসা হচ্ছে যে মশামাছির কামড়টা বন্ধ করতে হবে। কারণ মশামাছি কামড়ানোর সাথে সাথে পা যেগুলো আছে সেগুলো আরও ফুলে যাবে। প্রথমে একটা ফুলবে, 2টা ফুলবে, 4টা পা ফুলে যাবে, ফুলে এরকম মোটা হয়ে যাবে। তো সুতরাং প্রথম চিকিৎসা হচ্ছে যে মশামাছির জন্য মশারি দেওয়া। এবং আরেকটা চিকিৎসা হচ্ছে যে ভালো যেটা তারপিন তেল আছে, যেটা দামি, যেটা হচ্ছে ভেজাল মুক্ত, ওইটা গায়ের মধ্যে স্প্রে করা। এটা স্প্রে করলে মশামাছি গায়ে আসতে পারবে না। বড়গুলোকে স্প্রে করবেন, ছোটগুলোকে স্প্রে করবেন যখন অসুখটা থাকবে। এবং অসুস্থ গরুটাকে আলাদা রেখে, যদি মশারির মধ্যে না থাকে, তাহলে কত নেট পাওয়া যায় না, নেট, কাপড়ের নেট দিয়ে এটা ঘিরে এরকম করে রাখবেন, ঠিক আছে? এবং যেখানে যেখানে ফেটে গেছে, ওখানে আমরা একটা জিনিস করতে পারেন। আপনাদের কাছে নিম পাতা আছে না, নিম পাতা, কাঁচা হলুদ আছে না, দুটোটাকে বেটে, সাথে যদি অ্যালোভেরা গাছ পান, নার্সারিতে অ্যালোভেরা গাছ পাওয়া যায়, ওইটা লেট্টো মানে একটু ইয়ার টাইপের আর কি, এটা হচ্ছে যে ওই শরবত বানায়, এটা দিয়ে ওটা তিনোটা মিক্স করে যদি ওখানে যদি লাগাই দেন, আস্তে আস্তে গাগুলা শুকাই যাবে এবং মাছি টাছিও বসবে না। এবং খাবার সোডা যেটা আছে, এটা দিয়ে যদি গরম পানির সাথে মিশিয়ে যদি গোসল করান, তাহলে হচ্ছে যে এই লাম্পির যে ইয়াগুলা, ওই যে বিসিগুলো আস্তে আস্তে কমে যাবে। প্রতিদিন যদি 2বার করে বা 1বার করে যদি গোসল করান, খাবার সোডা চিনেন,
খাবার সোডা, যেটা যেটা নাস্তা বানায় আর কি, খাবার সোডা, ওটা দিয়ে যদি পানির সাথে কুসুম গরম পানি মিশিয়ে যদি এটা কাপড়ের মধ্যে মিশিয়ে যদি গাটা মুছে দেন, তাহলে কিন্তু ওই লাম্পির যে বিচিগুলো আছে গার মধ্যে যে এগুলো ফুলছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এই যে এইগুলো আপনাদেরকে আমরা বললাম, এবং আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনার ওইখানে আরও কিছু চিকিৎসা আছে, যেমন রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং ভিটামিন ব্যবহার করি, অর্থাৎ তাকে দুর্বল হতে দেওয়া যাবে না। কিছু প্রোটিনের সিরাপ আছে, কিছু ভিটামিন ই সিরাপ আছে, এগুলা কিন্তু খাওয়াইতে হবে, এবং কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ তার ইমিউনিটি বৃদ্ধি করে এই ধরনের ওষুধগুলো দিতে হবে। আলটিমেটলি এটা হচ্ছে যে ভালো হইতে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। 1.5 থেকে 2 মাস ধরে আপনাকে এটা যত্ন করতে হবে, মশা মাছির থেকে ভালো রাখতে হবে, প্রতিদিন ড্রেসিং করতে হবে। ভায়োডিন ওষুধ ছিল না, লাল ওষুধ, ওটা দিয়ে এখানে ফোসকাগুলো ড্রেসিং করবেন। এভাবে করে আপনি যদি এটাকে 1-1.5 মাস যদি কোনো রকম বাঁচায় রাখতে পারেন, আস্তে আস্তে এটা একটা পক্সের মতো জিনিসটা আস্তে আস্তে কমে যাবে। আপনারা হচ্ছেন মোটা তাজাকরণ খামারি পিজি। এখন আপনাদের জন্য যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আপনারা দেখা যাচ্ছে যে গরুর মোটা তাজা করতে গিয়ে গরুকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খাইয়ে থাকেন। আপনারা যে খাবারটা সুষম রেশন আছে সেটা সম্বন্ধে সবাই কিন্তু ওয়াকিবহাল না, এবং আপনাদের যে যদি সুষম রেশন লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখেন যে গরুর যে আপনার এই যেগুলো মোটা তাজা করার জন্য অনেকে কি করে, চাল ধোয়া পানি খাওয়ান, তারপর ভাত খাওয়ান, ধান খাওয়ান, গম খাওয়ান, ভুট্টা খাওয়ান, এবং অনেকে অনেক বেশি পরিমাণে খাওয়ান। যেমন কালকে একটা এক্সাম্পল দিই, কালকে একটা আমি গরু দেখতে গেছি, এটা হচ্ছে যে প্রায় আমি ওজন মাপছি 440 কেজি। তো এই গরুটা ও 440 কেজি অনুযায়ী ডেলি ও 7 কেজি পর্যন্ত খেতে পারে, মানে খাবার খেতে পারে। ওকে নাকি ওর মালিক 8 কেজি সকালে কুড়া খাওয়ায়, বিকেলে 8 কেজি 16 কেজি কুড়া খাওয়াইতেছে। এখন গরু হচ্ছে মূলত রোমন্থক প্রাণী, এরা হচ্ছে ঘাস খায়, এদেরকে আল্লাহ সিস্টেমটা বানাইছে ঘাস খাওয়ার জন্য। এখন এদেরকে এরা কিন্তু এরকম যদি মনে করেন যেসব খাবার গরুর পাকস্থলিতে যাওয়ার সাথে সাথে হজম হয়ে যাচ্ছে, এগুলো গরুর জন্য ক্ষতি। গরু ঘাস খায় কেন? গরু যখন ঘাস খায়, গরুর ঘাসটা তার পাকস্থলী থেকে আবার 8 ঘন্টা সে জাবর কাটে। এখন আমার খামারে যখন অস্থিরতা কখন করে, যখন গরু যখন জাবর কাটা বন্ধ করে দেয়, অর্থাৎ কি আপনারা কি বলেন মুখটা পাজাতেছে না বলেন আর কি, তখন কিন্তু যখন গরু মুখ পাজাতেছে তখন কিন্তু আপনারা কিন্তু খামারে টেনশন করেন। তো এই যে গরু যখন আপনি অতিরিক্ত পরিমাণ দানাদার খাদ্য, ভুট্টার গুঁড়া, ভুসি, গম, তারপর হচ্ছে গমের পাতা ভুসি বা চিকন ভুসি যেগুলো আছে, এগুলো তার আমি অতিরিক্ত পরিমাণ খাওয়াই দেন, অতিরিক্ত ওভার ফিডিং হয়ে যায়, তখন হয়ে যায় কি ওর পাকস্থলীর মধ্যে দেখবেন যে কতগুলো অণুজীব আছে, কতগুলো পোকা আছে, এগুলো কি করে ওই ঘাসটা সেগুলোকে ভাঙতে সহায়তা করে। তখন এগুলো এত পরিমাণে বেশি পরিমাণে যায় যে তখন এত পরিমাণে ওখানে প্রচুর অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ওইটা কি করে ওইখানের মধ্যে পাকস্থলীর মধ্যে যেগুলো ভালো জীবাণু আছে, যেগুলো গরুর খাবারগুলো হজম করে, ওগুলোকে মেরে ফেলে, এবং গরু আস্তে আস্তে অ্যাসিডটা রক্তের মধ্যে শোষিত হয়। এখন এটার মধ্যে 2 ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী, অর্থাৎ গরু আস্তে আস্তে 3-4 মাস খাওয়ার পরে আস্তে আস্তে গরুর রুচি কমে যাবে। আরেকটা হচ্ছে যে সাথে সাথে গরু পেট ফুলে পায়খানা করতে পারে, পেট ফুলে গরু মারা যেতে পারে। অনেকে মিষ্টি কুমড়া খাওয়ায়, অনেকে গরুকে খাওয়ায় নাকি, কিন্তু গরু তো সবকিছু খেতে। আপনাদের যদি গরু পালতে চান, গরুর জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, ঘাস চাষ করতে হবে, ঠিক আছে। তো এই যে গরু যখন দেখবেন যে আপনি যখন অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়াবেন, গরু 3-4 দিন খাবে, আস্তে আস্তে গরুর রুচি কমতে থাকবে। এটা গ্রাজুয়ালি গরুর রুচি কমতে কমতে গরুর মধ্যে এক ধরনের অনীহা, খাদ্য গ্রহণ অনীহা হয়ে যাবে। আলটিমেটলি গরুটা চলে যাবে কার কাছে? কসাইয়ের কাছে। কিন্তু গরুটা আপনি বলবেন যে আপনি ডাক্তার আনবেন, ডাক্তার ভিটামিন মারবে, অ্যান্টিবায়োটিক মারবে, এই মারবে সেই মারবে, কিন্তু আসল জায়গায় হাত দেয় না। ওই আসল জায়গাটা হচ্ছে আপনার খাদ্য। একটা গরু প্রতি 100 কেজি ওজনের জন্য 1.5 কেজি দানাদার খাদ্য খেতে হয়। এর মধ্যে আপনার পাতা ভুসি দিতে পারেন, তারপর হচ্ছে যে ভুট্টার গুঁড়া দিতে পারেন, খোলদি দিতে পারেন, কিন্তু পরিমাণ মতো আপনাকে বেশি দিতে হবে ঘাস। একটা গরু যদি 3 কেজি দানাদার খাদ্য খায়, তার থেকে 10 থেকে 12 কেজি কাঁচা ঘাস লাগে। এই কাঁচা ঘাস কেউ আপনারা দিচ্ছেন? কোনোদিন দেন নাই। তো এই যে এগুলা করে করে যখন আপনার গরুটা 4-5 মাস পালেন, আস্তে আস্তে গরুটার মধ্যে খাবারের প্রতি অনীহা চলে আসে। তার পেটটা বানানো, রুমেনটা বানানো হয়েছে ঘাস খাওয়ার জন্য। তখন বেশি দানাদার খাদ্য খায়, ওটা বেশি পরিমাণে অ্যাসিড উৎপন্ন করে। ওই অ্যাসিডটা যখন আস্তে আস্তে রক্তের সাথে মিশে যায়, তখন কিন্তু গরু একদম এই প্রথমে পেট ফুলে যেতে পারে, অথবা পায়খানা ছুটতে পারে, এবং গরু কিন্তু শুয়ে যেতে পারে। আপনি কিন্তু ডাক্তার আসিবার পূর্বে কিন্তু রুগী কিন্তু মারা যাবে, ঠিক আছে। তখন কিন্তু ডাক্তারে আপনি, এবং আরেকটা জিনিস হয়, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু ওই যেটা পাকস্থলী আছে ওখানে কিন্তু একেবারে নষ্ট করে ফেলে, লাল হয়ে যায়, এবং কিডনি এবং শরীরের এই গরুর মাংস যদি আপনি খেতে যান, দেখবেন যে মাংসগুলো টক হয়ে গেছে, কারণ অ্যাসিডটা মাংসের মধ্যে চলে যায়।
এই জন্য হচ্ছে যে আপনার এই গরুগুলা যখন এই এই ধরনের খাবার খাওয়ানো থেকে বিরত থাকবেন, কারণ এটা হলে গরুর পেট যখন ফুলে যাবে তখন কিন্তু যেটা আছে তার শ্বাসের পদ্মা, ডায়াফ্রাম বলে একটা পদ্মা আছে, তখন কিন্তু শ্বাসের চাপ পড়বে, শ্বাস প্রশ্বাসও বেড়ে যাবে। তো এই যে সমস্যাগুলো, এই জন্য কিন্তু গরুকে অতিরিক্ত না খাইয়ে, যেটা আপনার রেশন আছে, যেমন আমরা যদি একটা রেশন বলি, একটা গরু যদি আপনার 10 কেজি খাবার বানান, সেখানে আপনারা 5.5 কেজি গমের পাতা ভুসি, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার এখানে 1 কেজি ভুট্টার গুঁড়া, তারপর হচ্ছে 1.5 কেজি হচ্ছে যে আপনার সরিষার খোল, আর 2 কেজি হচ্ছে যে এই আপনার ডালের ভুসি, এগুলো মিক্স করে আপনি গরু 100 কেজির জন্য 1.5 কেজি করে দিবেন। এখানে আপনার সবসময় দিবেন যে যদি আপনি চিকন ভুসি ব্যবহার করেন, নাকি গাভী ভুসি ব্যবহার করে, যে ভুসিটা গুঁড়া গুঁড়া, এটা কিন্তু তাড়াতাড়ি হজম হবে। ভাত ভাত খাওয়ার মানুষ এটা তাড়াতাড়ি হজম, এগুলো কিন্তু দেওয়া যাবে না। এবং গরুকে কিন্তু ওভার ফিডিং করা, আপনি চাচ্ছেন তো তাড়াতাড়ি মোটা করবেন ভাত খাওয়াইয়ে, ভাত খাইলে কিন্তু শরীরে চর্বি হয়, এটা হচ্ছে কিন্তু বাইরে চর্বির লেয়ারটা কিন্তু বাইরে হয়, মাংসের পর্দার চর্বি হয় না। এই গরুগুলো জবাই করলে দেখা যায় যে মানে অতিরিক্ত চর্বি হয়, কিন্তু এটা কিন্তু আমরা পেট বড় হলে মনে করি যে গরু স্বাস্থ্য ভালো, আসলে পেট বড় হলে গরুতে কিন্তু মাংস হয় না, পেট বড় গরুর কিন্তু মাংস হয় না, কিন্তু ওইটা চর্বিগুলো আপনার অতিরিক্ত থেকে যায়। এই জন্য গরুকে অতিরিক্ত না খাইয়ে দানাদার খাদ্যটা পরিমাণ মতো, এবং সবাই গাছের চাষ করবেন। গাছ চাষ করা কঠিন কিছু না, একটা নির্দিষ্ট প্লটের মধ্যে গাছ চাষ করলে গাছ শুধুমাত্র ঘাস খাওয়াইয়ে কিন্তু আপনি গরু পালতে পারবেন। ঘাস খাওয়ালে গরু স্বাস্থ্য ভালো হবে, সাথে সাথে সাপোর্ট হিসেবে দানাদার খাদ্য দিবেন। আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের এখানে অনেক জায়গায় এখন জলাতঙ্কের কিছু কেস পাচ্ছি আমি। জলাতঙ্ক বুঝেন, কুকুর কামড়ানোর কারণে। তো এই যে জলাতঙ্কর কেস পাচ্ছি, এই রোগীগুলো আপনারা কিভাবে চিনবেন? যে দেখবেন যে গরু যখন মুখ দিয়ে প্রচন্ড লালা আসবে, হ্যাঁ, গরু আরেকটা গরুকে মারতে যাবে, মানুষ দেখলে মারতে চাইবে। আবার কি অনেক গরু আছে কি দৌড় দিয়ে একদিকে চলে যায়, এবং এক ধরনের সাউন্ড করে, যেটা হচ্ছে অস্বাভাবিক আর কি, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মুখ দিয়ে লালা পড়তে থাকে। তো সেক্ষেত্রে এই ধরনের গরু, অনেক গরুতে প্যারালাইসিস হয়ে যায়, ছাগলকে অনেক কামড়ায়। তো এই রোগগুলো এই জন্য আপনারা যদি কোনো গরুকে বা ছাগলকে কামড়ায়, তো এখানে যদি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে নার্ভের মাধ্যমে ছড়ায় ব্রেনের মধ্যে, অর্থাৎ যদি পায়ে কামড়ায়, পার যে স্নায়ু আছে, স্নায়ুর মধ্য দিয়ে আসে, সে আস্তে ব্রেনে আসে, ব্রেনে এসে এটা যখন এই ভাইরাসটা যখন মানে সংখ্যা বৃদ্ধি করে, তখন কিন্তু কি হয়, তখন কিন্তু আর বাঁচার সম্ভাবনা নেই। এই জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নেই। তাই মানুষকে কামড়াক, বাচ্চাকে কামড়াক, গরুকে কামড়াক, ছাগলকে কামড়াক, আপনারা ওজার কাছে যাবেন না, তাল ফড়া মিশ্রি ফড়া দিবেন না। আবার যেখানে কামড় দিছে, কামড়টা যদি রক্ত পড়ে, তাহলে অবশ্যই টিকা দিতে হবে। টিকা না দিলে কিন্তু এর রক্ষা নাই। এবং ওখানে কিন্তু যেখানে কামড় দিছে ওখানে বান টান দিবেন না, বান দিয়ে লাভ নাই। ওটা ভালো করে, প্রথম কাজ হচ্ছে কি, বাংলা সাবান দিয়ে ভালো করে ডলে ফেলা। বাংলা সাবান দিয়ে ডলে ওইখানের মধ্যে জীবাণু থাকলে সেটা নষ্ট কমে যাবে। তারপর হচ্ছে যে সরাসরি হাসপাতালে যাবেন, হাসপাতালে গিয়ে বলবেন যে জলাতঙ্কের টিকা দেওয়ার জন্য 1, 7, 28 দিন। তবে এখানে বিষয় আছে, যদি কামড়টা পায়ে দেয়, পা থেকে মাথা যেতে সময় লাগে, যদি ঘাড়ে দেয় তাহলে কিন্তু বেশি রিস্ক। তাহলে কারণ হচ্ছে ঘাট থেকে মাথা যেতে বেশি সময় লাগে না। সেজন্য কিন্তু আপনারা কাল বিলম্ব না করে, শিশুকে কামড়াক, গরুকে কামড়া, আপনারা যদি শিশু ছোট বাচ্চাদেরকেও তো কামড়ায়, তাহলে আপনারা যাবেন মানুষের হাসপাতালে। আর যদি গরুকে কামড়ায়, আমাদের ডাক্তারের পরামর্শে যে ভ্যাকসিনটা আছে, সেটা আপনাকে 0 দিন, 7 দিন, 21 দিনে এটা প্রয়োগ করবেন, বসে থাকবেন না, এবং ওই জায়গাটা ভালো করে আগে সাবান দিয়ে ডলে করে ফেলবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি মেসেজ। 3টে জিনিস নিয়ে বলছি, 3টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লাম্পির টিকা দিবেন, সরকারিটা দিলে ভালো, এটা যদি না পান তাহলে বেসরকারিটা দিবেন। এসওডিসিসের কথা বলছি, যে ভাত খাওয়াবেন না, যাও খাওয়াবেন না, চুলের পানি খাওয়াবেন না, এটা কিন্তু সাথে সাথে ক্ষতি না করলে দীর্ঘস্থায়ী ক্ষতি করবে, গরু আস্তে আস্তে রুচি চলে যাবে। এখানে আপনারা ঘাস দেওয়ার ব্যবস্থা করবেন, ঘাস খাওয়ার চেষ্টা করবেন, ঘাসের চাষ করবেন। আর লাস্টে জলাতঙ্ক যদি কুকুর কামড়ায়, যদি এরকম গরু হয়ে যায়, তাহলে দয়া করে এগুলো বিক্রি করবেন না বাজারে, এগুলো ডিসকার্ড করে দিতে হবে। কারণ এটা যদি মানুষের সমস্যা হতে পারে, এটা কিন্তু খাওয়া যাবে না। এই কাজ করবেন না। এবং কোনো কুকুরকে কামড়ালে, মানুষকে কামড়ালে কোথায় যাবেন? হাসপাতালে যোগাযোগ করবেন। এটাকে কোনো তালপাড়া মিস্ত্রিপাড়া ওজার কাছে যাবেন না। ঠিক আছে? এই আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে।